আসসালামু আলাইকুম। আমরা আজকে জাপানি গণনা শিখব। তো আমরা ধাপে ধাপে জাপানি ভাষা শিখছি। তো আমরা শিখছিলাম প্রথম বর্ণমালা। তো বর্ণমালাতে আমরা ৪৭টি হিরাগানা, ৪৭টি কাতাকানা এবং পরিবর্তিত কিছু হিরাগানা রয়েছে, এগুলো আমরা শিখছি ধাপে ধাপে। তো আমরা জাপানি ভাষা শিখবো, জাপানি ভাষার গণনা করতে পারবো না, এটা হলে জাপানি ভাষা শিখা হবে না। তো আমরা আস্তে আস্তে গণনার দিকে এগোই এবং জাপানি ভাষা আমাদের গণনা করা আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এটাও ধাপে ধাপে শিখবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জাপানি ভাষার গণনা প্রথমেই রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা অবগত নই, কিন্তু এই বিষয়গুলো আমরা জানি। এটা এখানে কি লেখা আছে? 0 1 2 3 4 5 6 7 8 9 10। তো পৃথিবীতে 200-র অধিক ভাষা রয়েছে। তো এর মধ্যে বাংলা ভাষা একরকম, জাপানি ভাষা আছে, বাংলা ভাষা আছে, ইংরেজি ভাষা আছে। তো আমরা ছোটবেলা থেকেই আমরা যেহেতু এইগুলা পড়ে অভ্যস্ত, এটা হচ্ছে ইংরেজি ভাষা, এটা পড়ে আমরা অভ্যস্ত, কিন্তু আমরা জাপানি ভাষায় গণনা করতে অভ্যস্ত নই। তো আমরা আজকে জাপানি ভাষা আর বাংলা ভাষায়, জাপানি ভাষায় 1 1 2 3 4 এভাবেই লেখে। জাপানি ভাষা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে 1 2 3 4 এভাবেই লেখে। জাপানিজটা 1 2 3 4 আলাদা করে লেখে না, যেরকম আমরা বাংলা লিখি 1 2 3, এভাবে ওরা ওদের নিজস্ব কোনো গণনায় এগুলা নাই। তাদের শুধু এগুলা বলার ক্ষেত্রে আমরা যখন এটা পড়ি, যদি আমরা এটা লিখতে যাই তাহলে আমরা লিখি এক, দয়রসিকার দু, রশি দুই। তো আমরা এভাবে পড়ি বা লিখি, এটা হচ্ছে আমাদের নিজের মাতৃভাষায়। এই জিনিসটাকে খাতায় লেখার জন্য আমরা এইটা ব্যবহার করি, এবং আমরা লিখলেও এরকম ভাবে লিখি যদি আমরা আমাদের ভাষায় লিখি। আর যদি আমরা ইংরেজিতে যাই তাহলে আমরা লিখি 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভাবে। আর বাংলা ভাষায় লিখলে লিখি এরকম ভাবে। তো জাপানিজটাও সেম, তাদের ভাষায়, তাদের অক্ষরে তারা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম, মানে যেগুলো আছে সংখ্যা, সেগুলো তারা গণনা করে। কিন্তু তারা তাদের ভাষাকে, একটা ভাষা আমরা যখন আয়ত্ত করি, এই ভাষাটা বইয়ে লিখে প্রকাশ করার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয়, যেগুলোকে বর্ণ বলা হয়। এবং আমরা যে বর্ণগুলো এখন দেখতে পাচ্ছি সেগুলোর সাথে আমরা আগে থেকেই পরিচিত। যেরকম এখানে আমরা 0 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 পর্যন্ত লেখা আছে। এখানে আমরা এইটার সাথে আমরা পরিচিত, কারণ এটা আমরা হিরাগানায় পড়ছি। এটার সাথে আমরা পরিচিত, এটাও আমরা হিরাগানায় পড়ছি। তো একটা শব্দ যখন লেখা হয় তখন এই শব্দের কিছু রুলস থাকে, কিছু নিয়ম থাকে। যেরকম আমরা বাংলা ভাষায় যদি কোনো শব্দ বা কোনো বাক্য বা কোনো বড় একটা লাইন লিখতে চাই, তখন আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এই দুইটা ভাষার সংস্পর্শে বা দুইটা ভাষা একত্র করে মিলিত করে আমরা এই বাংলা ভাষাগুলা আস্তে আস্তে লিখিত আকারে আমরা লিখি। তো আমরা জাপানি ভাষাও সেম, হিরাগানা এবং কাতাকানা এই দুইটার একসাথে মিলিত করে আমরা দুইটা ভাষা একসাথে লিখব। আর হিরাগানা আর কাতাকানা দুইটাই হচ্ছে জাপানি ভাষা। এখন হিরাগানা লেখে হচ্ছে ওদের দেশের ভাষায়, ওদের যেরকম আমরা বাংলাদেশে পড়ছিলাম, যে আমরা বাংলাদেশে পড়ছি যে চেয়ার, হ্যাঁ চেয়ার, পানি, এগুলা কিন্তু আমাদের বাংলা ভাষায় নিজস্ব ভাষা না। এটা হচ্ছে আমাদের বিভিন্ন দেশের ভাষা মিশ্রিত হয়ে বাংলা ভাষা গঠিত। তো জাপানি ভাষাও সেরকম বিভিন্ন ভাষার সাথে মিশ্রিতভাবে এটা জড়িত এবং এই ভাষাটা তৈরি হয়েছে। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এটা হিরাগানা। এখানে কাতাকানা নেই, এখানে সবগুলো যা আছে সবগুলো হচ্ছে হিরাগানা। তো তারা আবার এই দুইটা শব্দ বা দুইটা গণনাকে দুই ভাবে তারা বলে। যারা বিদেশি তাদের সাথে একরকম ভাবে কথা বলে, এবং যারা জাপানিজটা যখন কথা বলে তখন তারা ওই দেশের সংস্কৃতি অনুযায়ী তারা কথা বলে। আমাদের সাথে যখন কথা বলবে তখন ওরা
কাতাকানার ব্যবহারটা আর কাঞ্জির ব্যবহারটা করবে। আমরা আস্তে আস্তে ওই কাঞ্জিতে যাব এগুলা শেষ করে। আর এখন আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা জাপানি ভাষায় গণনা যদি এই উপর থেকে নিচ পর্যন্ত আমরা যদি খেয়াল করি এখানে সবগুলো হিরাগানার ব্যবহার। এখন আমরা এটাকে সব সময় বাংলায় পড়ছি 0, ইংরেজিতে পড়ছি 0। এখন এটাকে জাপানি ভাষায় কি বলা হয়? এখানে আমি বুঝার স্বার্থে আবার বাংলাও লিখে দিয়েছি। আমি আগেও বলছিলাম, এখনো বলতেছি যে আমরা যদি কোনো দেশের ভাষা আয়ত্ত করতে চাই তাহলে ওই দেশের ভাষাটাকে আমাদের মাতৃভাষায় কনভার্ট করে আমাদের মাতৃভাষায় আমাদের পড়তে হবে, যেহেতু আমরা বিদেশি ভাষাটা জানি না, মাতৃভাষাটা জানি। তো আমাদের ভাষায় ওইটাকে কনভার্ট করে পড়তে হবে, তাহলে আমরা বেশি ভাষাটাকে আয়ত্ত করতে পারবো। তো এই কারণে আমি জাপানি ভাষার লেখার পাশাপাশি তীর চিহ্ন দিয়ে আমি এই জাপানি ভাষার বাংলাটা আমি সাইডে এদিক দিয়ে লিখে দিয়েছি যাতে বোঝার সুবিধা হয়। তো এখন আমরা এটাকে পড়ছিলাম 0, ইংরেজিতে পড়ছি 0 এবং বাংলায় পড়ছি হচ্ছে 0। এটাকে পড়ছিলাম 1, ইংরেজিতে পড়ছিলাম 1 এবং বাংলায় পড়ছি 1। তো আমরা এখন আসি, চেষ্টা করি যে এটাকে কি বলে। তাহলে আমরা এটা জানি, এটাকে বলে রে আর এটাকে বলে ই। তো আমরা এই যে পাশে দেখো লিখে দেওয়া হয়েছে রে। শূন্যকে কি বলে? শূন্যকে বলে হচ্ছে রে, শূন্যকে বলে রে। আর এককে 1 বা 1, এটাকে জাপানি ভাষায় কি বলে? ইচি। এককে বলে ইচি, 2 কে বলে নি, 3 কে বলে শান, হ্যাঁ, 4 কে বলে শি বা ইয়ন। একটা মানুষের 2টা নাম থাকতে পারে না? তো জাপানি ভাষায় 4 এরও 2টা নাম। এটাকে লিখতে তারা 2টা নাম ব্যবহার করে। আমরা যদি এটাকে শি পড়ি, এটা পড়ি 4 কে যদি আমরা শি পড়ি জাপানি ভাষায় তাহলে আমাদের ভুল হবে না। যদি আমরা ইয়ন পড়ি তাহলে আমাদের ভুল হবে না। এখন আমাদেরকে 2টাই মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে যদি আমাদের প্রশ্ন আসে যদি লেখা থাকে ইয়ন, হ্যাঁ লেখা থাকে যে ধরো বাংলায় আমি বলি, ধরো লিখলো যে ইয়নের উত্তর দাও। এখন আমরা তো এই জাপানি ভাষা সবগুলোই পড়লাম, এই গণনা সবগুলোই করলাম, এখন আমরা শি পড়ছি ইয়ন তো পড়ি নাই, তাহলে আমরা এই জিনিসটা কি পারবো? অবশ্যই পারবো না। তাহলে আমাদেরকে শি এবং ইয়ন এই 2টা একসাথে আমাদেরকে পড়তে হবে এবং মনে রাখতে হবে। তাহলে আমরা আমাদের সামনে যেই পরীক্ষার প্রশ্নটা আসবে বা পরীক্ষার প্রশ্নে আমরা এটা দেখলে এটা বুঝতে পারবো যে এটার নাম হচ্ছে শি বা ইয়ন। এখন আমরা যদি খেয়াল করি 5কে কি বলে? গো। 5কে গো, 6কে রুকু, 7কে শিচি বা নানা। এই যে আবার এই 4-এর মতো 7-এরও 2টা নাম আছে। 4-এর মতো 7-এরও 2টা নাম আছে। একটা নাম হচ্ছে, এটা আমরা জানি শি, এটা হচ্ছে চি, এর 2টা মিলে কি হলো? শিচি। আর এটা কি? নানা। আমরা এটা পড়ছিলাম নানা। নানা, শিচি আর নানা এই 2টার নাম কি? এই 2টার নাম কি, মানে এই ব্যক্তিটার নাম কি? 7। আমরা যদি এটাকে আরো সহজ করি তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে এই জিনিসটা, এটা একটা ব্যক্তি, এই ব্যক্তিটার নাম কি? উনি একজন ছিল বা একটা ব্যক্তি, ওনার নাম হচ্ছে ইচি। হ্যাঁ, 2টা ব্যক্তি না, মানে যেরকম ভাবে আমরা মনে রাখতে পারি সেরকম ভাবে আমরা মনে রাখবো। তো এই যে এটার নাম আমরা বাংলায় পড়ছিলাম 8, ইংরেজিতে পড়ছি 8। তো এটাকে কি বলে? হাঁচি। এটাকে কি বলে? হাঁচি। 9কে কি বলে? কু বা খুইও। খুইও, এটাকে আমরা পড়ছিলাম কি? এটাকে ইউ। উ। এখন এটার উচ্চারণ হবে খুইও, আর এটার উচ্চারণ হচ্ছে কু, আর এটার উচ্চারণ হচ্ছে খুইও। আর 10 কি বলে? জু। এখন তোমরা বলতে পারো যে আমরা এটা পড়ছিলাম জি, এটা পড়ছিলাম জি, আর এটা হচ্ছে ইও, জু ইও। আবার এটা কোথা থেকে আসলো? এই 3টা যখন একসাথে আসবে তখন আমরা
এটা জু পড়তে হবে। এখন এটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা এই জিনিসটা পারবো না। আমরা এটা পরবর্তীতে মানে এটা পরবর্তী ক্লাসে যখন আমরা গ্রামার ক্লাসটা করব ওই সময় আমরা এই জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যেতে পারবো। যেরকম এখন যদি আমরা এই গ্রামার ধরি তাহলে আমাদের মানে বুঝতে একটু সমস্যা হবে। আমরা এখানে যেরকম ভাবে আছে ঠিক সেরকম ভাবে আমরা মুখস্থ করব, শুধু মুখস্থ করব, মনে রাখবো। এখানে আর বুঝার কিছু নেই। যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে গ্রামারে যেতে হবে, কিন্তু এইগুলা আমাদেরকে আগে মনে রাখতে হবে, যে কোনো মূল্যে এগুলাকে মনে রাখতে হবে। তো আমরা এটাকে কি পড়ছি, জিরো। জিরো মানে হচ্ছে রেই। রেই জাপানি ভাষায় বলে রেই। রেই কে কি বলে, শূন্য বা এক। রেই কে বলে শূন্য। আর ইচি, ইচি হচ্ছে এক, নি হচ্ছে দুই, শান হচ্ছে তিন, শি বা ইয়ন হচ্ছে চার। এরকম ভাবে আমরা 10 পর্যন্ত গণনা করলাম। আবার আমি প্রথমেই বলছিলাম যে জাপানিজরা যখন বাইরের কান্ট্রির কারোর সাথে কথা বলবে তখন তারা তাদের মাতৃভাষা, তারা যেই ভাষায় জাপানিজরা কথা বলে ওরকম ভাবে আমাদের সাথে কথা বলবে না। ওরা ওদের নিজস্ব ভাষায় ওদের সাথে কথা বলবে। ভাষা তো আমরাও শিখছি, নিজস্ব ভাষা বলতে কিছু নাই। এটা হচ্ছে শুধু তাদের যে দুইজন কথা বলার সময় তারা যে জাপানি ভাষায় তারা খুব ফ্লুয়েন্সি ভাবে কথা বলতে পারবে, কারণ তাদের মাতৃভাষা, তারা ওই জিনিসটা বুঝবে। হ্যাঁ, তো আমরা আমাদের বইয়ের ভাষার বাইরেও কিন্তু আমাদের প্রচলিত ভাষা কিছু আছে, যেরকম বাংলাদেশের ভিতরে ফরিদপুরে একভাবে কথা বলে, নরসিংদী একভাবে কথা বলে, কুমিল্লা একভাবে কথা বলে। তো এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় ওরা কথা বলে। তো আমরা যদি খেয়াল করি যে এখানে যে সংখ্যাগুলো বা গণনাগুলো আমরা করলাম সেগুলাতে 0 থেকে 10 পর্যন্ত এগুলাকে তারা একরকম ভাবে বলে, আবার এটাকে আবার তারা অন্যভাবেও বলে। তো আমরা এটা যদি খেয়াল করি তো এখানে লেখা হচ্ছে হিতোৎসু। হিতোৎসু মানে কি? হিতোৎসু মানে হচ্ছে এক বা ওয়ান। মানে তারা এই 1 2 3 4 5 কে বিভিন্ন ভাবে তারা বলে, যেরকম 0 1 2 3 4 5 6 7 8 9 10 এটা যেরকম ভাবে বলে তারা আবার এটাও বলে যে হিতোৎসু, ফুতাৎসু, মিৎসু, ইয়োৎসু, ইৎসু, তৎসু, মুৎসু, নানাৎসু, ইয়োৎসু, কোকোনাৎসু। তো আমরা আবার যদি দেখি এককে কি বলে হিতোৎসু, 2 কে বলে ফুতাৎসু 2, 3 কে বলে মিৎসু, 4 কে বলে ইয়োৎসু, 5 কে বলে ইৎসু তৎসু, 6 কে বলে মুৎসু, 7 কে বলে নানাৎসু, 8 কে বলে ইয়াৎসু, 9 কে বলে কোকোনাৎসু, 10 কে বলে তো। এখন আমাদের এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এটাকে কি পড়ছিলাম, এটাকে পড়ছিলাম আমরা সু। এটাকে কি পড়ছিলাম, সু। তাহলে এটাকে যদি আমরা সু পড়ি তো এটার চিহ্ন এরকম। তো এখানে দুইটা সু বসছে, একটা একটু বড় আর একটা একটু ছোট, একটা একটু বড় একটা ছোট, আর এটা দুইটাই কি সমান, এটা একটু বড় এটা একটু ছোট। তাহলে আমরা এটাকে কিভাবে নেব? তো আমরা বাংলা ভাষায় পড়ছিলাম, এটাকে কি পড়ছিলাম বাংলা ভাষায়, ব। আর এটাকে কি পড়ছিলাম, ভ। তাদের উচ্চারণ কিন্তু একই রকম, শুধু এটা নিচু স্বরে বলতে হয়, এটা উঁচু স্বরে বলতে হয়। ব ভ, ব ভ। তারা কিন্তু দেখতে একটু অন্যরকম, কিন্তু কণ্ঠস্বরে তারা কি একটু ছোট গলায় বলতে হয়, আর একটা হচ্ছে একটু বড় করে বলতে হয়। তো এরকম ভাবে এটা হচ্ছে সু। এটা কি সু, এটা বসবে হচ্ছে এরকম সু। আর এই যে ছোটটা যদি আমরা উচ্চারণ করতে যাই সু, সু, সু মানে ব আর ভ। আমরা যেরকম ভাবে উচ্চারণ করি এটাও কি সেরকম ভাবে উচ্চারণ করতে হবে। তো আমরা আমাদের বোঝার স্বার্থে আমরা এখানে এগুলা দিয়ে দিয়েছি। তো আমরা এখন দুই ভাবেই জাপানিসে গণনা করা শিখলাম। যেরকম আমরা যদি রেই বলে তাহলে আমরা ধরে নিব এটা কি শূন্য। এখন
যদি আমরা ইচি বলি তাহলে কি বলতে হবে? ইচি বললে বলতে হবে এটা কি বলছে, একের কথা বলছে, ওয়ানের কথা বলছে। আবার যদি হিতোৎসু বলে তাহলেও কি আমাদের ধরে নিতে হবে যে এটা একের কথা বলছে, এটা ওয়ানের কথা বলছে। যদি আমরা নি পড়ি, যদি কেউ বলে নি, যদি বলে যে আমি, ধরো তোমাকে কেউ এমনিতে এসে জিজ্ঞেস করলো যে আমি জাপানি ভাষায় তো কিছুই পারি না, কিন্তু একটা জিনিস পারি, সেটা হচ্ছে নি। আমি নি বলতে পারি। নি, এখন নি বলো তো দেখি, নি কাকে বলেন, কিসের নাম? তখন তুমি বলতে পারবা এটা হচ্ছে দুইকে বলে, টু বা দুই, দুইকে বলে। আবার যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে ফুতোৎসু, তখনও এটার নাম কি? দুই। তারা জাপানিজটা যখন গণনা করে তখন তারা এই জিনিসটা ব্যবহার করে। আর যখন আমরা আমাদেরকে ভাষা শিখায় বা আমরা যখন জাপানিজদের সাথে কথা বলি, তারা এটা শিখে। এখন এইটাকে শিখে আর এইটাকে শিখে আমরা যদি একটু খেয়াল করি, এটা শিখবে হচ্ছে আমাদের মতো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য বা ইন্টারন্যাশনাল জব ভিসা যারা যায় তাদের জন্য এটা আর এটা শিখতেই হবে। কারণ এইটা দিয়েও তাদের কথা বলতে হবে, এটা দিয়েও কথা বলতে হবে। এখন যারা স্টুডেন্ট ভিসা যাবে বা এরকম প্ল্যান আছে বা সামনে যাবে, তারা এটাও শিখতে হবে, এটাও শিখতে হবে। আর যারা ধরেন কেউ ঘুরতে গেল, এখন সে তো ঘুরতে গেল, ধরেন 15 দিনের জন্য গেল বা 10 দিনের জন্য গেল বা 5 দিনের জন্য, 4 দিনের জন্য, তো সে কেনাকাটা করতে গেল। সে যে কেনাকাটা করতে গেল, এখন কেনাকাটা করতে গিয়ে তার তো বলতে হবে আমাকে এটা দেন, একটা দেন, ওই জিনিসটা দুইটা দেন। ওইটার আবার আলাদা নাম আছে। কিন্তু যারা ঘুরতে যাবে, শুধু যারা ঘুরতে যাবে তারা, তাদের কোনো এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, তারা শুধু এই জিনিসটাই পড়বে। আর আমাদেরকে পুরোপুরি পড়তে হবে। তো যারা এই যে বললাম যে যারা টুরিস্টে যাবে তারাও এই ভিডিওটা দেখতে পারে। আর যারা স্টুডেন্ট বিষয় বা SSW এরকম যারা হয়, তাদের জন্য এই দুইটাই আমাদের ভালো করে শিখতে হবে। তো আমরা আজকে আমার জাপানি ভাষায় গণনা করা শিখলাম দুইভাবে। একটা হচ্ছে আমরা যেভাবে বলছিলাম যে বিদেশি আর বাংলাদেশি এই দুইজন, আরেকটা হচ্ছে বিদেশি প্লাস বিদেশি, মানে তারা দুইজন, আর আমরা হচ্ছে বাইরের কান্ট্রি আর ওরা হচ্ছে জাপানিজ। আমরা দুইজন কথা বললে আমরা বলবো এরকম, আর তারা বললে এরকম। আমাদের বুঝার স্বার্থে আস্তে আস্তে আমরা আরো ডেভেলপের দিকে যাব। একবারে যদি চাপ দেওয়া হয় তাহলে আমরা আমাদের মাথার ভিতরে এই জিনিসগুলা ঢুকাতে পারবো না। তো আজকে আমাদের জাপানিজ ভাষার গণনার ক্লাস এই পর্যন্তই। আবার সামনে নতুন কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। ধন্যবাদ।